আচ্ছা, শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, শতাধিক যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেন। দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে 9টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের বেশ কিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে, আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। বগুড়া রেল দুর্ঘটনার আরও বিস্তারিত জানানোর জন্য সহকর্মী মেহেরুল সুজন অপেক্ষা করছেন, তিনি ঘটনাস্থলেই আছেন। সুজন, আমাদেরকে একটু জানান, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে সেই খবর পেয়েছেন কিনা? আরেকটি বিষয়ে, যে রিলিফ ট্রেনের যাওয়ার কথা ছিল উদ্ধার কার্যক্রমে, সেটি গিয়ে পৌঁছেছে কিনা এবং সবকিছু স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? বৃষ্টি, এই মুহূর্তে আমি রয়েছি সান্তাহার রেলওয়ে জংশন থেকে খুব কাছেই বাগবাড়ি যে গ্রামটি রয়েছে, এই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটি বয়ে গেছে, এই রেল লাইনেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 2টার পরে। এবং এখনো পর্যন্ত বৃষ্টি 9টি বগি কিন্তু এখানে একদম লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। উদ্ধারকারী ট্রেন একটি ঈশ্বরদী জংশন থেকে রওনা দিয়েছে বৃষ্টি, অন্যটি রওনা দিয়েছে পার্বতীপুর জংশন থেকে। এবং আমি কিছুক্ষণ আগে খোঁজ নিচ্ছিলাম, পার্বতীপুর জংশন থেকে ছেড়ে আসা যে উদ্ধারকারী ট্রেন, সেটি আর হয়তো শুরু করবে। অন্যদিকে অপর প্রান্ত থেকে যে ট্রেনটি আসছে, উদ্ধারকারী ট্রেন যেটি ঈশ্বরদী থেকে আসছে, সেটিও কিন্তু অল্প সময়ের মধ্যে পৌঁছার কথা। যদিও আমরা এর আগের ঘন্টায় বলেছিলাম বা যতটুকু তথ্য পেয়েছিলাম যে 5টার মধ্যে সেটি আসার কথা ছিল। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য, বৃষ্টি দুটি উদ্ধারকারী ট্রেনই খুব কাছাকাছি রয়েছে, এই দুর্ঘটনাস্থলের খুব কাছাকাছি। অল্প সময়ের মধ্যে ট্রেন দুটো আসলে কিন্তু মূলত এই উদ্ধারের যে কাজগুলো, অর্থাৎ যেহেতু এই রেল লাইনটি এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, সেটি কিন্তু তারা কাজ শুরু করবেন। আর হতাহতের যে বিষয়টি, আমরা কিন্তু দুর্ঘটনার যে পরে যে দৃশ্যটি দেখেছি, ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু আসলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অনেকে আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে এখন পর্যন্ত অর্ধশত আহতের তথ্য কিন্তু দিয়েছেন। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ সুজন। এ পর্যায়ে ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন। দেখি বিজয়ের কাছে কি আপডেট আছে। বিজয়, যেহেতু ট্রেনের লাইনচ্যুতির একটি ঘটনা ঘটেছে, এরপরে এই ঘটনায় রাজধানীবাসীর ঈদযাত্রায় কেমন প্রভাব ফেলেছে একটু জানাবেন, কারণ ইতিমধ্যে এখানে দেখে মনে হচ্ছে প্রচুর যাত্রী রেল স্টেশনে এসে ভিড় করেছেন। স্টেশনে কিন্তু প্রচুর যাত্রী এবং কমলাপুর থেকে অনেক যাত্রী ট্রেন ঘুরে ঘুরে আসছেন এবং বিগত দিনগুলোর তুলনায় কিন্তু আজকে যেমনটি দেখতে পেয়েছি যে বৃষ্টির যাত্রীর চাপ কিন্তু অনেক বেশি। আমি যদি আপনারা আমার পেছনে একটু দেখাতে চাই যে এখন কিন্তু এই কিন্তু দেখতে পেয়েছি যে এই বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনগুলোর ছাদে কিন্তু অনেক যাত্রীরা রওনা করছেন। কিছুটা ঝুঁকিপূর্ণ ছাদে যাওয়া, রেল কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছে যেন ছাদে মানুষজন না ওঠে, কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে আজকে তারা কোনোভাবেই ছাদে যাত্রীদের ওঠা কোনোভাবেই বন্ধ করতে পারছে না। তবে এখন যে ট্রেনটি এখানে আছে, সেই ট্রেনটি একটি লোকাল ট্রেন এবং এটি আখাউড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে যাচ্ছে। এই ট্রেনে খুব একটা বেশি যাত্রী চাপ না থাকলেও যেটি আন্তঃজেলা যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোতে বেশ চাপ আমরা লক্ষ্য করতে পারছি। আর যে লাইনচ্যুতির ঘটনাটি ঘটেছে যে ট্রেনটিতে, সেই তার প্রভাব কিন্তু এখন পর্যন্ত কোনো শিডিউলে পড়েনি। তবে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে আগামীকাল বিকেলে কিছুটা প্রভাব পড়তে পারে যদি কোনো বিকল্প ব্যবস্থা আসলে না করা যায়। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে একটি বিকল্প, যেহেতু একটি জংশনে দুর্ঘটনাটি হয়েছে, একটি বিকল্প পথও ওইখানে গড়ে তোলা সম্ভব এবং খুব তাড়াতাড়ি সেই বিকল্প পথ যেন ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কিন্তু রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং
এখন পর্যন্ত যে কয়টি ট্রেন বিমানবন্দর স্টেশন ছেড়ে গিয়েছে প্রত্যেকটি সময় মতোই ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখনও ঘটেনি। যাত্রীদের চাপ যত বাড়ছে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যাত্রীদের চাপ আমি লক্ষ্য করতে পারছি এবং প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু অনেক মানুষজন রেলের সাথে করেও যাচ্ছেন। এটি অনেকেই রেল কর্তৃপক্ষের থেকে মানা করা হচ্ছে, কিন্তু তাও আসলে যাত্রীরা শুনছে না। যেহেতু ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তো সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু যারা যাত্রী রয়েছে তারা তাদের গ্রামের বাড়িতে যাওয়ার যাবেন, উদ্দেশ্যে এই জন্যই তো আসলে এসেছেন এবং ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন ঈদ ছুটি শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে বিজয়। ঈদ যাত্রার মাঝেও বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেমন সদরঘাটে দুটি লঞ্চের চাপায় দুজন নিহত হয়েছেন। আমাদের সহকর্মী তানজিম শাফিন সদরঘাটেই আছেন, একটু তার কাছ থেকে আপডেট জানবার চেষ্টা করবো এই বিষয়ে। শাফিন, খুবই মর্মান্তিক একটি ঘটনা, ঈদ যাত্রা শুরু হলো এবং তার মধ্যে দুজন মারাও গেল লঞ্চের চাপায়। তাদের পরিচয় জানা গেছে কিনা এবং ঘাট কর্তৃপক্ষ এই ঘটনায় কি ধরনের ব্যবস্থা নিল? কারণ সবকিছু নির্বিঘ্নভাবে হয় যাতে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, সেই দায়িত্বটুকুই তো সবার আসলে করার কথা ছিল, মেনে নেওয়ার কথা ছিল, যেমনটি আমরা এর আগের সংবাদেও জানাচ্ছিলাম। যে ভূমিকা সেটি এখনও অনেকটাই প্রশ্ন সাপেক্ষ, কারণ এখনও পর্যন্ত আমরা সে ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো জোরদার পদক্ষেপ দেখতে পাইনি। এখানে আমরা দেখেছি যে পুলিশ বা ফায়ার কর্মীরা ঘটনার পরপরই উদ্ধারে নামলেও তারা যে কয়েকজন ওই ট্রলারে ছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিটকে পানিতে পড়ে যান। তাদেরকে উদ্ধারের জন্য এখনও পর্যন্ত ডুবুরি নামানোর যে বিষয়টি সেটিও এখন পর্যন্ত হয়নি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা ক্যামেরার সামনে কথা না বললেও তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ডুবুরি নামানো সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু সদরঘাটে এখনও অনেক লঞ্চ অপেক্ষমান রয়েছে সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য, তো এখানে ডুবুরি নিরাপদ নয়। সেক্ষেত্রে এই সবগুলো লঞ্চের যাত্রা এখন বন্ধ করে তারপর ডুবুরি নামাতে হবে, সেই কারণে তারা ডুবুরি নামাননি। তবে আমরা যেটি দেখেছি এবং বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে যেই ট্রলারটি মূলত এমভি আসা যাওয়া 5 ঢাকা ইলিশা রুটের, এই লঞ্চটির পেছনে মূলত 8 থেকে 9 জন যাত্রী নিয়ে তারা সেখানে ভিড় করেন এবং সেখান থেকে তারা যাত্রী ওঠানোর চেষ্টা করছিলেন এই এমভি আসা যাওয়া 5 লঞ্চটিতে। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে পেছন থেকে এমভি জাকির সম্রাট 3 নামের ঢাকা দেউলা ঘোষেরহাট রুটের একটি লঞ্চ, সেটি আসলে পেছন দিকে এসে চাপা দেয় এবং এই ট্রলারটি ঘটনাক্রমে সেখানে কতক্ষণ পাক খেয়ে ঘুরতে থাকে। পরবর্তীতে দুটি লঞ্চের মাঝখানে পিষ্ট হয়ে সেখানে আমরা দেখেছি যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার পা সেই নদীতে পড়ে যায় এবং আরও একজনকে আমরা দেখেছি যে তিনি পুরোপুরি পিষ্ট হয়ে গেছেন, তিনি নারী বা পুরুষ সেটিও আমরা আসলে দূর থেকে যেই ভিডিও চিত্র ধারণ করা হয়েছে সেখানে বুঝতে পারিনি। তবে সেখানে তিনিও তৎক্ষণাৎ আসলে পানিতে পড়ে যান এবং তাদের সেই মরদেহগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। তবে আজকে সদরঘাট লঞ্চঘাট থেকে যে ঘরমুখ মানুষের যাত্রা সেটি সবচেয়ে বেশি আজকে আমরা দেখছিলাম এবং খুব মর্মান্তিক একটি ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন। এ পর্যায়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাব, সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, চন্দ্রায় তো প্রচুর যানবাহনের চাপ এবং দুপুরের পর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, তার উপরে শিলাবৃষ্টি বাড়তি ভোগান্তি বাড়িয়েছে নিশ্চয়ই। কি অবস্থা দেখছেন এই মুহূর্তের আপডেট জানাবেন। বৃষ্টি আসলে সন্ধ্যার পর কিন্তু একেবারে যানবাহনে ঢাকা প্রবেশের ক্ষেত্রেও এবং ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে দুটি ক্ষেত্রে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমি যদি হিসেব করে বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগরের দিকে যেতে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজট কিন্তু রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ গাজীপুর হয়ে যে যারা প্রবেশ করবেন তাদেরও কিন্তু দীর্ঘ একটি যানজটে পড়তে হবে। একসঙ্গে অর্থাৎ বিকেলের পর ইফতারের পর যে মানুষের যে স্রোত সেটি কিন্তু চন্দ্রাতে এসে পড়েছে এবং যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা তাদের যে গন্তব্যে ছোটার জন্য পরিবহন খোঁজার জন্য
তারা কিন্তু ছুটছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরম আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষের মধ্যে মানুষ, ছোট শিশু বা বৃদ্ধ সবাইকে দেখেছি আমরা যে বৃষ্টিতে ভিজে তারা ভোগান্তি পোহাচ্ছে। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতি বছর এরকম যে একটি যে যানবাহনের যানজট সৃষ্টি হয় সেটি নিরাময়ের জন্য যে স্থায়ী কোনো সমাধান সেটি কিন্তু যাচ্ছেন। যাত্রীদের কিন্তু একটি অভিযোগ রয়েছে, একেবারে বেশ চরম অভিযোগ। তারা বলছেন যে আজকে হঠাৎ করেই একেবারে 3 গুণ 4 গুণ ভাড়া কিন্তু হাঁকাচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন যে গতকালকে কিছুটা শিথিল থাকলেও আজকে কিন্তু পরিবহন শ্রমিকরা বেশ ভাড়া কিন্তু বেশি চাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে একেবারে যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে ফিরবেন তাদের কিন্তু স্বস্তির কোনো খবর নেই। এখন পর্যন্ত দীর্ঘ যানজট পেরিয়েই কিন্তু তাদের উত্তরবঙ্গে যেতে হবে। এখানকার পরিস্থিতি এই ছিল এখানে। তার মাধ্যমে ধন্যবাদ নিপু। স্থানীয় গাবতলী বাস টার্মিনালে যাচ্ছি, সহকর্মী তানফির মৌসুম আছেন সেখানে। তানফির, সকাল থেকে একরকম চিত্র দেখছিলাম, সড়ক পথে খুব বেশি একটা চাপ ছিল না, নির্বিঘ্নেই সবাই যাচ্ছিল বাড়ি, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে দেখলাম প্রচুর যাত্রী চাপ। সেক্ষেত্রে এই যাত্রীর চাপ সামলাতে পরিবহন কি ঠিকঠাক পরিমাণের আছে কিনা জানাবেন। পরিমাণে আসলে কাঙ্ক্ষিত বলার কারণ হচ্ছে যে আসলে যাত্রী তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা অপ্রতুলই বলা চলে। এবং আমরা এই মুহূর্তে গাবতলীর এই বাস টার্মিনালে আমরা দেখছি যে আমরা এখনো দেখছি যে বেশ কিছু গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং এর মধ্যে যে যেহেতু এই একটু আগে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হয়ে গেছে এক পশলা এখানে, এবং আরও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ঠিক ইফতারের পর মুহূর্ত, এই কারণে অনেক যাত্রী কিন্তু ইফতার করতে চলে গিয়েছেন, নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এই কারণে আমরা সড়কে এখন কিন্তু যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আসলে যখনই গাড়ি পাচ্ছেন সেই গাড়িতে কিন্তু তারা উঠে যাচ্ছেন। যেমন আমরা এখন দেখছি যে একটি গাড়ি যাবে পাবনার দিকে, সরকার ট্রাভেলস থেকে যাবে, সেই গাড়িটি আসতে আধা ঘন্টা দেরি হয়েছিল, এবং আধা ঘন্টা দেরি হওয়ার কারণে এবং তারপরে ইফতারের সময় হয়ে যাওয়ার কারণে তারা এই ইফতারের পরপরই গাড়িটি ছাড়ছে। তবে যেহেতু যাত্রীর চাপ বেশি, এই কারণে গাড়িগুলো আসতে দেরি হওয়ার কারণে যাত্রীরাও টার্মিনালে অনেক ভিড় করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাড়তি ভাড়া আদায় নিয়ে অভিযোগ কিন্তু এবারও আছে, একেবারেই যে নেই তা না। এবং আমরা দেখেছি যে রংপুর এক্সপ্রেস নামে একটি গাড়ির ব্যাপারে যাত্রীরা অভিযোগ করছিলেন যে সেই গাড়িতে অন্যান্য সময়, সাধারণ সময় যদি ভাড়া 700 টাকা 800 টাকা হয়ে থাকে, সেখানে এখন নেওয়া হচ্ছে 1500 টাকা করে এরকম। এবং তারা এই বিষয়গুলো নিয়েও তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছিলেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু গাড়ির সংখ্যা কিছুটা কম, সে কারণেই মূলত এই বাড়তি ভাড়া আদায়ের যে অপচেষ্টা সেটি অনেকে করছেন। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ তানফির। এবার ঈদের শতভাগ শ্রমিক বেতন বোনাস পেয়েছে, কাউকে রাস্তায় নামতে হয়নি। এতে প্রমাণ হয়েছে বর্তমান সরকার শ্রমিক বান্ধব, এমনটাই বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। প্রতি বছর শ্রমিকরা রাস্তায় নেমে তাদের আন্দোলন করত এবং তারা তাদের ভাতা পায় নাই, তাদের বোনাস পায় নাই। এবার আমরা 100% সম্পন্ন করতে সক্ষম হয়েছি। রাজধানীর আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন টিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটির প্রশাসক। সকল ব্যবস্থা আমরা মোটামুটিভাবে করে রেখেছি, বাকিগুলো ইনশাল্লাহ আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। আর এখানে একসাথে এই টেন্টের ভিতরে যেটা দেখছেন, এটা বাঁশের কোনো টেন্ট না, এটা স্টিলের স্ট্রাকচার দিয়ে করা। বাড়তি করে আমরা যাতে আরও বেশি মানুষের নামাজ আদায় করতে পারে এর জন্য আমরা এক্সটেনশন করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। এইবার শুধু এই জায়গাটায় শুধু ঈদের নামাজ আদায় করবে, এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না।
ঈদের চাঁদ দেখার অপেক্ষায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব ছাড়াও ঈদ উদযাপন করবে আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমানের মতো উপসাগরীয় দেশগুলো। আর আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার ঈদ পালন করবে তারা। হারামাইন শরীফ জানিয়েছে এরই মধ্যে কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে সদস্যরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সৌদি নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে চাঁদ দেখা গেলে দ্রুতই কর্তৃপক্ষকে জানাতে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন ইসমাইল, এমন দাবি ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল কাৎজার। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি নেতানিয়াহু বাহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার রাতে ইসমাইলের অবস্থান লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও। তবে এতে তিনি নিহত কিংবা আহত হয়েছেন কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি। এর আগে সম্প্রতি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লেরিজানি এবং বাসিস প্রধানকেও হত্যা করা হয়। এ ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।